নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব। কোর্টে তো নাজমা সুলতানা লাশ হয়ে যেতে পারবে না। আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট, আই সে গেট আউট। বাবার স্বপ্ন সার্থক হয়েছে, মার স্বপ্ন পূরণ হয়েছে, আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ওকালতি পাস করেছি, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি। আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না। রক্তমাখা কোটটাকে গায়েব করতে হবে। ও মাই গড, কে অবস্থা করেছে? আসলাম শেখ। আসলাম শেখ? আসলাম শেখ আকবর শেখের ভাই। তাকে অ্যারেস্ট করার সাহস পেয়েছে এমন পুলিশ অফিসারকে? করতে দিন, করতে দিন। পুলিশের কাজ পুলিশ করছে, আইনের ফাঁক দিয়ে আমার কাজ আমি করব। ব্যারিস্টার, আপনি বুঝতে পারছেন না। রেপ ও মার্ডার কেসের দায় আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমার সামাজিক মান মর্যাদা কিছুই থাকবে না। আজ পর্যন্ত কোন কেসে আপনি হেরেছেন বলুন? স্মাগলিং, মার্ডার, জমি দখল, কোন কেসে আপনার বা আপনার পরিবারের কারো নাম আমি উঠতে দেইনি। কিন্তু এবার তো উঠবেই। হ্যাঁ, উঠবে, তবে এমন ভাবে বেকসুর খালাস করিয়ে আনবো যে আপনার ভাইয়ের দুর্নাম তো দূরের কথা, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার উপর আমার অনেক আস্থা ব্যারিস্টার সাহেব। সে আস্থার মর্যাদা আমি রাখবো আকবর সাহেব। আপনি তো জানেন আজ পর্যন্ত কোনো কেসে হেরে যাওয়ার রেকর্ড আমার নেই। তার উপরে এই কেসে আমার বিপক্ষে সরকার পক্ষের যে অ্যাডভোকেট, সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ, অ্যাডভোকেট নাজমা সুলতানা। আজকের এই অ্যাডভোকেট নাজমা সুলতানা আপনাদেরই দান। আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ সারা মাস মেহনত মজদুরি করে, কেউ মাটির ব্যাংক ভেঙে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে আমাকে দিয়েছেন, পড়িয়েছেন, আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। জীবনে এই প্রথম আমি স্বাধীনভাবে মামলা লড়তে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন এক গরিব নির্যাতিত নারীর আত্মার শান্তি দিতে পারি। আমি যেন অপরাধীকে তার উচিত শাস্তি দিতে পারি। তুমি পারবা, আল্লাহ গরিবের সহায়, আল্লাহ তোমারে জিতাইব। আমরা প্রাণ খুলে তোমারে দোয়া করতে আছি। জানি আপনারা আমাকে দোয়া করবেন, আপনারাই তো আমার সব। এই জগতে আপনারা ছাড়া তো আমার কেউ নেই। একটা ভাই ছিল, জানি না বেঁচে আছে কিনা। বাজি 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 বাজি, কোটি কোটি টাকার বাজি। একদিকে বাধা বাধা সব ব্যারিস্টার, অন্যদিকে সত্য ন্যায় আর নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানা। আমি বলছি নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানাই জিতবে। হ্যাঁ, কই মাকালাত বাজি লড়বে 500 টাকা, মাত্র 500 টাকা। হ্যাঁ, কই মাকালাত মরবে। হ্যাঁ, এতদিন ধান্দা করে আর বাজি লড়ে লড়ে যা জিতেছিল তার সব যাবে। হ্যাঁ, 500 টাকা। হ্যাঁ, আপনার 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা বাজি। হ্যাঁ, কই মিস্টার ওর সিস্টার। ইওর অনার, যারা এসব দুষ্কর্ম ঘটান তারা সমাজের মাথা সেজে থাকেন। তাদের চাতুর্য এত দূর পর্যন্ত প্রসারিত যে সমাজ সেবার ফটোগ্রাফ এবং বিমানের বৈধ টিকিটও তাদের কুকর্মকে আড়াল করে রাখে। অবজেকশন ইওর অনার, ওই ফটোগ্রাফ এবং বিমানের টিকিটের মধ্যে কোনো চাতুর্য নেই। ইয়েস ইওর অনার, ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আসামি
বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি, এবং সন্ধ্যে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন। কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত? চট্টগ্রামে কি করছিলেন? সাগরে সাঁতার কাটছিলাম। মিথ্যে কথা, ইওর অনার। উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব। মিস্টার আসলাম শেঠ, আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন? ঘটনার 2 দিন আগে, 4 আগস্ট। বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে? আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে। আপনি কনফার্ম? জি, আমি কনফার্ম। হিয়ার ইজ এ পয়েন্ট, ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল। সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল। আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি। এই সেই রিপোর্টের কপি। তাও যদি হয় ইওর অনার, তাহলে আমার ক্লায়েন্টকে বিকেল 4টার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল 9টার মধ্যে রওনা হতে হয়েছিল। অতএব বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত তার পক্ষে ঢাকায় থাকা প্রশ্নই ওঠে না। ওঠে ইওর অনার। 12:30 নয়, 1টা, এমনকি 2টো পর্যন্ত ঢাকায় থেকেও আসামির পক্ষে বিকেল 4টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব। কাম টু দ্য পয়েন্ট, অ্যাডভোকেট সুলতানা। ইয়েস ইওর অনার। আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া। ঘটনার দিন অর্থাৎ 6 আগস্ট দুপুর 1টার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই সেই ফ্লাইং ক্লাবের রিসিট। ইওর অনার, সেই লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি 2 দিনের সময় প্রার্থনা করছি, এবং সেই সাথে এই 2 দিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি, যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায়। প্রার্থনা মঞ্জুর করা হলো, এবং সেই সাথে আসামিকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেওয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এইটা কি করলেন আপা? আসল কথা দেখিয়ে দিলেই তো কেসটা খালাস হয়ে যেত। নির্ভয় ফাঁসি। কোর্টটা কোন এলাকায় আছে তা আমি জানি। আরে টাকাটা পেতে আবার 2 দিন দেরি করতে হবে। কোর্টটা যদি আজ হাজির করে দিতেন। ওই কোর্ট নাজমার হাতে পড়া মানে আসলাম শেঠের ফাঁসি, এই আকবর শেঠের ছোট ভাইয়ের ফাঁসি। না না, তা কিছুতেই হতে পারে না। গালা। জি বস, তুই তো নাজমার বস্তিতে থাকিস, যা অ্যাডভোকেট নাজমাকে তুলে নিয়ে আয়। কিন্তু বস, ওই বস্তিতে ঢোকা মুশকিল। কেন? বস্তির সবাই নাজমার ভক্ত। তবে একজনকে পাঠান, তাহলে কেল্লা ফতে। সে হলো মুন্না। ইয়েস, মুন্না, আমার নিজের হাতে করা মুন্না। মুন্না? মুন্না? মুন্না তো খামাখা মহল্লার মধ্যে ঢুকে না। আরে উকিলের বাচ্চা, উকিল বাইরে আয়। কোন যায়? আয়, তোর ওকালতের জবান টেনে ছিঁড়ে নিয়ে যাব। বাইরে আয়। কি চাই? এখানে এত চাচামেচি কিসের? শাট আপ, শাট আপ, শাট আপ। মুন্নার সামনে দাঁড়িয়ে এ কথা কোনো পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে 2 টুকরা করে ফেলতাম। শোনা উকিল, আসলাম শেঠের মামলা আর 1 কদমে এগোবে না। কেসের তারিখে কোনো প্রমাণ কোর্টে যাবে না, কোনো সাক্ষী কোর্টে যাবে না, তুমি নিজেও কোর্টে যাবে না। কেন? মুন্না শুধু হুকুম দেয়, কৈফিয়ত দেয় না। নাজমা সুলতানা কোনো অন্যায় হুকুম মানে না, কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয়। নাজমা সুলতানা মানে গরিবের বিবেক। নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার। নাজমা সুলতানা মানে গরিবের একতা। নাজমা সুলতানা মানে গরিবের যুদ্ধ। অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব। কোর্টে তো নাজমা সুলতানা লাশ হয়ে যেতে পারবে না, আর সে চেষ্টা করলে
যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট, আই সে গেট আউট। মুন্না ভাই, আর খেও না। তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চুপ, মেয়ে মানুষ বলেই তো বেসামাল হয়ে নিচ্ছে। যতটুকু বিবেক এখনো আছে তা যেন জেগে উঠতে না পারে। শালিকে আজ রাতেই উঠিয়ে আনবো। কে আপনি? আমি আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি। কি খবর? মুন্না মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে। আকবর শেঠ অনেক টাকা দিয়ে মুন্নাকে কিনে নিয়েছে। কারণ আমি একজন হোটেল ডান্সার। আমার পরিচয়ের দাগ আমার বোনের গায়ে লাগুক এ আমি চাইনি, এখনো চাই না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি। আপনি এখান থেকে চলুন, আপনার বেঁচে থাকা দরকার, না হলে যে আমার বোনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আপনি কোন হোটেলে নাচেন? হোটেল ব্লু মুন। ওটা তো আকবর শেঠের হোটেল। হ্যাঁ। ওখানে কেউ জানে না মিনি আপনার বোন? না, মা বাবা মারা যাবার পর বাধ্য হয়ে আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয়। তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি, সেই ক্লাস 7 থেকে এই বিয়ে ক্লাস পর্যন্ত। এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি ওর বোন। সাব্বাস বোন, তোমাকে তো তোমার বোন ফিরিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বোন। আপনার বোন হবার যোগ্য আমি নই, কিন্তু এদিকে সময় কম। আপনি জলদি চলুন আপা। না, একটা গুন্ডা মাস্তানে হাত যত শক্তিশালী হোক তার ভয়ে আমি পালিয়ে যেতে পারি না বোন। ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো, তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো, তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতো। কে বলে ও গুন্ডা মাস্তান, কে বলে ও শক্তিশালী? ও তো একটা ভীতু কাপুরুষ। মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো, তাহলে ও শয়তানের কাছে বিক্রি হয়ে যেত না, ওর হৃদয়টা পাথর হয়ে যেত না। ও কি করে বুঝবে কারো নিষ্পাপ, কারো আদরের বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয়, কি জ্বালা হয় তাদের বুকে, কি কষ্ট, কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে। আমার बोलो बिना सया दिल में आना। ছি ছি, আপনার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? ইউনিফর্ম পরে ডিউটি অবস্থা আপনি মদ খাচ্ছেন? আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই। বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না, মনে রাখবেন। একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোড়াবই। যেভাবেই হোক কোর্ট আজ রাতেই বের করব। আরে হ্যাঁ, যান, আরে যান, বিরক্ত করবেন না, যান। সব এই পুলিশ, হ্যাঁ, উকিল সাহেব কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও। আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাবো, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ জবান পাক্কা। এই, সময় মাত্র 2 ঘন্টা। প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না, আমার সাঙ্গপাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার পেতি মাতাল,
টাকার কথা শুনেই বেহুশ। উকিলের বাচ্চা তুই? হ্যাঁ, কোটটা পাওয়া দরকার। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, এক খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে? ইন্সপেক্টর আপনি? পেটি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেখ কি মনে করিস থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ, ইমান, আইন কেনা যায়। এবার টের পাবি পুলিশ কি জিনিস। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষী প্রমাণ এবং রক্তমাখা সাদা কোট ও আসামির ব্যবহার করা অবৈধ পিস্তল থেকে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসলাম শেঠ নিহত মিস মিনিকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তাকে পিস্তলের উপর্যুপরে 3টি গুলি করে হত্যা করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। ওর কেন আজ মাতাকে গুলি করেছিলি? ওর হামজাদা বলছিস? মুন্না মুন্না মুন্না, আমার শত্রুর গুলি বুক পেতে নিয়ে তুই আমার বুক থেকে উঠে গেলি। মুন্নার শক্তি তোর জানা নেই, সেই জন্য মারলাম। শোন, শক্ত সুপারি পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে হয়। মুন্নাকে এখন প্রেম সাগরে ডুবে নরম হতে দে, তারপর তারপর কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করেন। আচ্ছা, আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। তোমরা এখন যাও, দেখছো না আমাকে ঢুকতে দিচ্ছে না? তবে ভাইজানের কি অবস্থা আমার এই ব্রিটিশ আমলের রানী মার্কা টাকায় বলে দেবে। রানী, তোর উপর আমার সব ভরসা। রানী পড়লে 10 গুলিতেও ভাইজানের কিচ্ছু হবে না। এই রানী 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 রানী। জি না, আমার এই রানী মার্কা টাকার কথা বলছি। আমার এই রানী বলছে ভালো হয়ে গেছে। আপনি তো ভেতর থেকে এলেন, কেমন দেখলেন? মনে তো হলো ভালোই আছেন। উনি এখন কথাও বলছেন। হ্যাঁ, হতেই হবে। আমার এই রানী আজ পর্যন্ত আমার সঙ্গে বিট্রে করেনি।
সত্যি বলছি ম্যাডাম। আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে কেউ বিট্রে করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয়, সে গুন্ডাও নয়, রংবাজও নয়, সে মানুষই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর ঘর তো আমারও ছিল। মুন্নির মা, দেখো তো কে এলো। এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই ভাই এসেছে। আরে না, মুন্না তো কাল সকালে আসার কথা। আমার মন বলছে ভাই এসে গেছে। কে আপনি? আমি তাপ পাচ্ছেন। কে কে তুমি? পশুর রাজা সিংহ, সবাই আদর করে ডাকে লায়ন। এই, আমার পেছনে পুলিশ। আমার সম্পর্কে কোনো কথা পুলিশকে বলা যাবে না, বললে এর প্রাণপক্ষী ফুরুত। দরজা খুলুন, বাড়িতে কে আছে দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এদিকে আর কোনো আসামি পালিয়ে এসেছে? আসামি? হ্যাঁ, মারাত্মক খুনি আসামি লায়ন, জেল ভেঙে পালিয়ে এসেছে। আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচাবো। তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ আমি। ভাই, পুলিশ চলে গেছে তো? দরজা বন্ধ করে দিয়েছেন তো? ব্যাস, এখন চুপচাপ ওই ঘরে গিয়ে বসে থাকুন। যান। ভালো হবে না বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, নইলে আমি পুলিশ ডেকে আনবো, পুলিশ ডেকে আনবো, পুলিশ। ভাই, আমি তোকে ছাড়বো না শয়তান। ভাইয়া আসুক, আমি চিৎকার করে ভাইয়াকে বলবো আমার বাবাকে খুন করেছে লায়ন, আমার মাকে খুন করেছে লায়ন, আমার সর্বনাশ করেছে লায়ন। বলবি? তবে তোর ভাইয়াকে না, আল্লাহকে। আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই। মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম, আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে
আপনি আমার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন? আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত, কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম, আইন যখন নাম্বার 17-কে খুঁজে বের করতে ব্যর্থ হলো, তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল, অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো, মুন্না হতে পারত মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে। আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। 1000 বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে, আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে